সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। স্বাগত মঞ্জু আপনাকে। ধন্যবাদ আপনাকে। শিরোনাম দেখে আপনার সঙ্গে আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিন ইউনুসকে সর্বাত্মক সমর্থন বাইডেনের, ১.৫ বছরের দ্বিপক্ষীয় সম্পর্কে জোর, নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দৈনিক ইত্তেফাক, ১৮ মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনা প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। সমকাল, ডক্টর ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের, পুলিশ বাহিনীর সংস্কারের ৩ বিষয়ের প্রাধান্য। মানবজমিন, ডক্টর ইউনুস বাইডেন বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন, সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক তবে অঙ্ক জটিল। কালবেলা, জিনের বাদশাহ, আবু বকর অবৈধ সম্পদ বাদশাহ, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। কালের কণ্ঠ, গোয়েন্দা নজরে নতুন ডিসিরা, বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস বাইডেনের। আমাদের সময়, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের, ১৮ মাসের মধ্যে নির্বাচনের সহায়তার অঙ্গীকার। আজকের পত্রিকায়, ইউনুসকে সমর্থন বাইডেনের, সংস্কার শেষে গণতন্ত্রে ফিরতে বছর ১.৫ লাগবে। দেশ রূপান্তর, নির্বিচার মামলায় অবিচারের সংখ্যা, অন্তর্বর্তী সরকারকে সমর্থন বাইডেনের। খবরের কাগজ, যে কোনো প্রয়োজনে পাশে থাকব, শত সংগঠনের হাজারো দাবি। ইনকিলাব, নির্বাচনের আগাম বার্তা, জাভেদ পরিবারের ভেলকি। আলোকিত বাংলাদেশ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস, কেন নিউ ইয়র্কে হলো না জানালো নয়াদিল্লি, মোদি ইউনুস বৈঠক। করতোয়া, গণ অভ্যুত্থানে নিহত ৭০৮, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন। বিজনেস স্ট্যান্ডার্ড, আর্মি চিফ প্লেজেস ফুল সাপোর্ট ফর ইন্টেরিয়াম গভর্নমেন্ট হোপস ফর পোলস ইন 18 মান্থ। আজকের খবরের শিরোনাম হচ্ছে জাতিসংঘে বাইডেন ইউনুস বৈঠক, এবং বৈঠকের বিষয়েই সব কাগজের শিরোনাম ন্যাচারালি। তো সেই বৈঠকের অনেকগুলো তাৎপর্য আছে, অনেকগুলো দিক আছে। আরেকটা শিরোনাম বলে দিই, তারপরে আমি আপনার সঙ্গে আসবো। ঢাকায় আরেকটা চাঞ্চল্যকর শিরোনাম আছে, সেটা সেনা প্রধান অনেক খোলামেলা এবং কথা বলেছেন। তো সেটা আমি আসছি পরে। শুরুটা বলি যে বাইডেন ইউনুস বৈঠকে কি হলো। বাইডেন ইউনুস যে বৈঠকটা হয়েছে, এটা হলো বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে এই প্রথম আমেরিকার কোনো রাষ্ট্র এরকম সম্মান দিয়েছে, এরকম রাষ্ট্রপ্রধান, আমেরিকার কোনো রাষ্ট্রপ্রধান এরকম সম্মান দিয়েছে। আপনি দেখবেন যে আজকে আমাদের সকল কাগজগুলোতে একটা ছবি ছাপা হয়েছে। আমেরিকার কোনো রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রপ্রধানের এরকম কোনো ছবি এই পর্যন্ত ছাপা হয়েছে বলে আমি জানি না। আপনি আমার চেয়ে অনেক বেশি সিনিয়র, নিশ্চয়ই আপনারও মেমোরিতে এটাই থাকবে যে এরকম ছবি আমরা দেখি নাই। এই ছবিটা সারা পৃথিবীতে একটি প্রমাণ করে যে আমাদের ডক্টর ইউনুস আমাদের কত বড় সম্মানিত একজন মানুষ, কত বিশাল একজন ব্যক্তিত্ব। অথচ আমরা এই ইউনুসকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিলাম। আমরা গত 15টা বছর তাকে এমন কোনো শব্দ নাই যে তার বিরুদ্ধে আমরা ব্যবহার না করেছি। আজকে সারা পৃথিবী তাকে সম্মান দিয়েছে। সকল আমাদের দেশীয় এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম, সকল গণমাধ্যমে কিন্তু আজকে ইউনুস সম্মানিত হয়েছে জাতিসংঘের অধিবেশনে। এটাই কিন্তু মূল নিউজ। এবং সকল রাষ্ট্রপ্রধানরা কিন্তু সেন্টার্ড করেছে ইউনুসের দিকে। এরকম জাতিসংঘের অধিবেশনে সাইডলাইনে অনেক বৈঠক হয়, অনেকের সাথে অনেক হয়েছে, এটাই নিয়ম। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের ডক্টর ইউনুসের যে বৈঠক, 1-to-1 বৈঠক, এটা বাংলাদেশের আর কোনো রাষ্ট্রপ্রধানের সাথে হয়নি। এটা একটা বিশাল সম্মান বাংলাদেশের জন্য। আমি মনে করি যে এই যে বাইডেন এই বৈঠকের পরে বৈঠকে যে কথাটা বলেছেন যে ছাত্ররা তাদের দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সমর্থন দেওয়া আমাদের দায়িত্ব। এটা অনেক বড় কথা কিন্তু একটা বড়, এবং বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন দেওয়া। আমেরিকা যখন বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থনের কথা বলে এবং সেটা 1-to-1 বৈঠক করে, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি আমি মনে করব। এখন
এই যে দুই দেশের সম্পর্ক, আমাদের গত 15 বছরে দুই দেশের সম্পর্ক কিন্তু ভালো ছিল না। আমরা আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে পারি নাই। আমেরিকার রাষ্ট্রদূত এখানে যারা ছিলেন, পারি নাই কেন? আমরা পারি নাই কারণ আমেরিকাকে আমরা ভাবতে শুরু করেছিলাম যে আমরা আমেরিকার চেয়ে বড় কিছু হয়ে গেছি। আমেরিকার রাষ্ট্রপ্রধানদের চেয়ে, আমেরিকার প্রেসিডেন্টদের চেয়ে আমরা প্রধানমন্ত্রী অনেক বেশি হাই প্রোফাইলে চলে গেছি। আমরা আমেরিকাকে পাত্তা দেওয়ার আমাদের সময় নেই, এরকম একটা ভাবের মধ্যে চলে গেছিলাম। কিন্তু ভাব আর বাস্তবতা যে ভিন্ন, এটা আমরা দেখলাম আর কি। ভাব দিয়ে আর যাই হোক রাষ্ট্রে বিশ্ব পলিটিক্সে টিকা যায় না, ভাব দিয়ে বাংলাদেশ ভূখণ্ডেও টিকা যায় না। আমরা সেটা 5 তারিখে সেটা দেখলাম। বাস্তবতা হলো জনগণের পালসটা বুঝতে হবে, পৃথিবীর রাজনীতিটা বুঝতে হবে। শুধু আমার প্রতিবেশী একটা দেশ আমাকে সমর্থন করলো, আর সেই একটা দেশের সমর্থন পেয়ে আমি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখাবো, বছরের পর বছর দেখিয়ে যাব, আর সেই আমেরিকা চুপচাপ বসে থাকবে, আমাকে কিছু বলবে না, বা আমার রাজনীতির মধ্যে, আমার দেশের মধ্যে তাদের হস্তক্ষেপ করবে না, বা তাদের আধিপত্য বিস্তারের তারা চেষ্টা করবে না, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ রাষ্ট্র হিসেবে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের জায়গাটা অত্যন্ত, বদ্বীপের এই জায়গাটা অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা জায়গা। এই জায়গাটার প্রতি সকল বৃহৎ রাষ্ট্রের কিন্তু একটা আকর্ষণ আছে। সে কারণে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এই জায়গাটার মধ্যে যদি আমরা আমেরিকার মতো একটা বৃহৎ রাষ্ট্রকে আমরা শত্রুতে পরিণত করি, আমরা যদি আমেরিকার চ্যালেঞ্জে চলে যাই, আমেরিকাকেও আমরা এরকম ল্যাঙ্গুয়েজটা, যে এরকম হু আর ইউ, এরকম একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আমরা চলে গেছিলাম যে আমেরিকা তুমি কি। আমেরিকাকে বাংলাদেশের মন্ত্রীরা আমেরিকার প্রেসিডেন্টকে, বাইডেনকে, 3জন রাষ্ট্রদূত কিন্তু নির্যাতিত হয়েছেন। তা একজনের গাড়িতে হামলা হয়েছেন, আরেকজন তো দেখা করতে চেয়েও তার টোটাল টেনিউরে উনি দেখা করতে পারেন নাই, এবং তিনি বিদায় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিতে পারেন নাই। একজনকে কাজের মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তো যত রকম ব্যাজ্যতি আছে, সকল রকম ব্যাজ্যতি কিন্তু আমরা করেছি। তো সেই জায়গাটায় সেই দেশের প্রধান, সেই রাষ্ট্রপ্রধান, সেই দেশের প্রেসিডেন্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে যেভাবে সম্মান দিয়েছেন, আমি মনে করি এটা ডক্টর ইউনূসকে সম্মান একা না, বাংলাদেশের প্রতি তাদের একটা সম্মান। ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশকে সম্মানিত করেছেন। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ডক্টর ইউনূসের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। কারণ একজন মানুষ একটা দেশকে এই পর্যায়ে নিয়ে যেতে পারে, সেটা একমাত্র ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব, এবং সেটা তিনি প্রমাণ করেছেন। জি, অনেক ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে আপনার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সকে তার আগামী দিনের পরিকল্পনা কি হতে যাচ্ছে পরিষ্কার করেছেন, এবং এটা পরিষ্কার। মাঝখানে গুঞ্জন ছিল আর্মি হয়তো একটা পর্যায়ে ক্ষমতা নেবে, কিন্তু সেই ব্যাপারটা তিনি খুব খোলাসা করে দিয়েছেন। নির্বাচন কবে হবে, কখন হবে, কবে হওয়া উচিত, এবং মোটামুটি 1.5 বছরের মধ্যেই নির্বাচনের কথাটা বলেছেন। এটাকে আপনি কীভাবে দেখছেন? আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানরা, সাধারণ মানুষ না, বাংলাদেশের পলিটিশিয়ানরা যখন সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর নামটা উচ্চারণ করে, তখন তারা বলে যে দেশপ্রেমিক সেনাবাহিনী। ভাবখানা এরকম যে সেনাবাহিনী ছাড়া আর কেউ দেশপ্রেমিক না, এটা তারা বিন করতে। কিন্তু আমি মনে করব যে আজকে আমাদের বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি যে স্টেটমেন্টটা করেছেন, যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য এবং তার অবস্থান এটাই প্রমাণ করে যে বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক। বলার দরকার নাই যে বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না। তিনি যে কথা বলেছেন যে সকল রকমভাবে, সর্বাত্মকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি সহযোগিতা করবেন, এবং 18 মাসের মধ্যে নির্বাচনের সকল রকম আয়োজনে তিনি সহযোগিতা করবেন। এই যে তার বক্তব্য, তার যে ব্যক্তিত্ব, সেনাবাহিনীকে মর্যাদার জায়গায় নিয়ে যাওয়া, এটাই হলো দেশপ্রেম। সেনাবাহিনী দেশপ্রেমিক, এটা মুখে বলার দরকার নাই। ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে দেশপ্রেমের জায়গায় নিয়ে গেছেন। আমি মনে করি যে সেনাবাহিনী সম্পর্কে মাঝখানে আমাদের নানা রকম সেনাবাহিনীর ইমেজ নষ্ট করা হয়েছে। আয়নাঘরের মতো একটি, আমরা বলবো যে এটাকে কলঙ্কিত করেছে সেনাবাহিনীকে। সেই জায়গা থেকে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান
তিনি তার বাহিনীকে এবং শুধু না সশস্ত্র বাহিনীকে সম্মানিত করেছেন। তিনি যে একজন পেশাদার সৈনিক, পেশাদার সেনাপ্রধান, এটা আবার প্রমাণ করেছেন। আমরা আশা করি তার সহযোগিতায় তিনি যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে। সকল রাজনৈতিক দলগুলো মিলে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যে 4টা ধাপে সেই সংস্কারগুলো হবে এবং 6টা কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনগুলোর রিপোর্টটা আসার পরে সংস্কার হলে এবং আমরা যদি একটা ভালো নির্বাচনের দিকে যেতে পারি, গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের ভোট জনগণ দিবে, এই রাইটটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, জনগণ এই রাষ্ট্রের মালিক, সংবিধানের মধ্যে যে কথাগুলো আছে, রাষ্ট্রের মালিক যদি জনগণকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছে, তিনি যেই স্পিরিটটা দেখিয়েছেন, এই স্পিরিট যদি আমরা কাজে লাগাতে পারি, তবে আজকের আমাদের ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়ের ধারাবাহিকতা কিন্তু আমরা ধরে রাখতে পারবো। আর যদি আমরা সেনাপ্রধানের এই যে উদাত্ত আহ্বান, তার যে সততা এবং সেনাবাহিনীকে উচ্চকিত করার যে তার যে প্রয়াস, এইটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি, তবে কিন্তু আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকব। আমি আশা করব যে এইরকম সেনাপ্রধান বাংলাদেশে, তার যে সেনাবাহিনীর যে গৌরব, এরকম সেনাপ্রধানদেরই সেনাবাহিনীর গৌরব রক্ষা করা সম্ভব। আমি বিষয়টা কি আপনি কি অত সহজ অঙ্কে মনে হয়? আমার কাছে আপনার কাগজে অঙ্কটা জটিল বলছেন, অঙ্কটা জটিল, এটা আপনার কাগজে এটা ঠিকই বলেছে, অঙ্কটা জটিল। কিন্তু যদি আমার ইচ্ছা থাকে, আমার যদি সৎ ইচ্ছা থাকে, রাজনীতিবিদদের যদি ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলেছেন, যে আহ্বানটা জানিয়েছেন, তিনি তার অবস্থান যেভাবে পরিষ্কার করেছেন, এইটাকে যদি রাজনীতিবিদরা সহজভাবে গ্রহণ করে এবং রাজনীতিবিদরা যদি তাকে তার সহযোগিতাটা নিয়ে আগাতে চায়, তবে অঙ্কটা কিন্তু সহজ। আর যদি রাজনীতিবিদরা নিজেদের মধ্যে সন্দেহ তৈরি করে, কে কার সাথে কে জোট করবে, কার সাথে কে রাজনীতি করবে, কার সাথে করবে না, কে কার শত্রু, কে কার মিত্র, এবং কে ক্ষমতা দখল করবে, কে ক্ষমতায় যাবে, এরকম ক্ষমতা নিয়ে যদি কারাকারি শুরু হয় নির্বাচনের আগেই, তবে ওয়াকারুজ্জামানের যে আহ্বান, এই অঙ্কটা জটিল থাকবে। আমি আশা করি রাজনীতিবিদ আহ্বান না বলে আমরা বলি সিদ্ধান্ত, কারণ ওনার দিক থেকে উনি সিদ্ধান্ত দিয়েছেন, কারণ উনি একটা গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন, এটা একটা বিদেশি গণমাধ্যমকে, এবং এই বিদেশি গণমাধ্যমের যে ক্রেডিবিলিটি, সেটা সারা দেশে, এই ক্রেডিবিলিটি সারা পৃথিবীতে আছে। আমরা সেই ক্রেডিবিলিটিটা আমরা ক্রেডিটটা নিয়েছি, আমরা নিউজ ছেপেছি সকল কাগজে। এবং আমি আবারও বলবো, ওয়াকারুজ্জামান শুধু তার সেনাবাহিনীর প্রেস্টিজ রক্ষা করে নাই, বাংলাদেশের মানুষের প্রেস্টিজটা তিনি রক্ষা করেছেন, যে সিদ্ধান্তের কথা জারি আছে। তিনি কিন্তু বলটা রাজনীতিবিদদের হাতে দিয়ে দিয়েছেন, মানে কোর্টে ঠেলে দিয়েছেন। এখন বলটা রাজনীতিবিদরা কিভাবে খেলবেন সেটা তাদের ব্যাপার। এখন যদি ওইরকম হয় যে মতির পায়ে বল, কোন দিকে গোল, এরকম যদি হয়, তবে আমাদের কপালে দুঃখ আছে। মতির পায়ে যদি বল থাকে, তবে গোলটা কিন্তু গোলবরে থাকতে হবে। সেনাবাহিনীর যে অবস্থা, সেনাবাহিনীর অবস্থা কিন্তু আমরা বলবো না যে অস্পষ্ট কিছু, আমরা সেনাবাহিনীর বক্তব্যটা, সেনাপ্রধানের বক্তব্যটা স্পষ্ট করেছি, কিন্তু তার যে অবস্থান, সেটা গোল করা কিন্তু এখন রাজনীতিবিদদের দায়িত্ব। ধন্যবাদ। ওই কালের কণ্ঠে একটা শিরোনাম দেখছিলাম যে গোয়েন্দা নজরে নতুন ডিসিরা, একটা কি দেখছি 3 কোটি টাকার চেক তদন্ত করবে সরকার, মানে অর্থটা কি? অর্থটা হলো যে একজন জয়েন্ট সেক্রেটারি জনপ্রশাসনের এই ডিসির ফিট লিস্টটা দেখে, তার কক্ষ তল্লাশি করে 3 কোটির একটা ব্ল্যাঙ্ক চেক পাওয়া গেছে। এটাতে কি প্রমাণিত? এটা প্রমাণিত, এখন আশঙ্কা করা হচ্ছে যে কোনো একটা ডিসির পদায়নের জন্য সেই জায়গায় তিনি 3 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন এবং পদায়ন হয় নাই। এখন সেই টাকাটাও আর চেকটাও ফেরত দেয় নাই, টাকাও ব্যাংকে ক্যাশ হয় নাই। এইখান থেকে এই চেকের সূত্রপাতটা আসছে। আমরা মনে করি যে এই চেকের সূত্র ধরে, এটা আমরা একটা ব্যারোমিটার ধরে নেই যে এরকম বহু ঘটনা হয়তো ঘটেছে। না হলে একটা ডিসি পদায়নের জন্য 3 কোটি টাকার একটা চেক কেন যাবে? তার মানে এরকম লেনদেন আরও হয়েছে। তো যে ডিসিরা 3 কোটি টাকা দিয়ে, চেকটা তো ভুয়া হইতে পারে।
না, চেকটা ভুয়া হওয়ার কথা না, কারণ হচ্ছে চেকটা তো একটা জেনুইন চেক, এবং চেকের যে লিপটা আমরা দেখলাম গণমাধ্যমে যেটা ছাপা হয়েছে, আমাদের তো এখন তো চেকের মধ্যে প্রত্যেকের নাম দাম সবই লেখা থাকে, চেক হোল্ডারের নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম টাম দেখা থাকে, এবং এখন পর্যন্ত যার নাম লেখা আছে তিনি কিন্তু বলেন নাই এই চেক আমার না, এই স্বাক্ষর আমার না, এটা এখন পর্যন্ত তিনি বলেন নাই। এখন আমরা অপেক্ষায় থাকবো হয়তো যে তিনি কিসের জন্য এই চেকটা দিয়েছিলেন, ব্যাখ্যাটা কি। আর ওই যে একজন জয়েন্ট সেক্রেটারির রুমে এই চেক পাওয়া যাবে কেন, চেকটা একজন জয়েন্ট সেক্রেটারির রুমে এই চেকটা কিসের ভিত্তিতে পাওয়া গেল? এটা তো এমন না যে জয়েন্ট সেক্রেটারি কারো কাছে এরকম 3 কোটি টাকা পাবে, সেই টাকাটা তাকে দেওয়ার জন্য চেকটা দেওয়া হয়েছে, বিষয়টা তো এরকম না। তো আমরা, আমার মনে হলো যে এই প্র্যাকটিসটা হয়তো দীর্ঘদিন এরকম চলে আসছে। তো যেই ডিসি এই পদায়নের জন্য 3 কোটি টাকা দিতে পারে, আরেকজন ব্যবসায়ী, মানে এই ডিসিকে নেওয়ার জন্য একজন ব্যবসায়ী টাকা দিয়েছে, তার মানে যেই লোক টাকা দিয়ে ডিসি নিবে 3 কোটি টাকা নিয়ে, কত টাকা ইনভেস্ট করলে 3 কোটি টাকা ইনভেস্ট করছে, কত টাকা ইনকাম করতে চাইলে 3 কোটি টাকা দিয়ে ডিসি নেওয়া যায়, এরকম ঘটনা নিশ্চয়ই আগে হয়েছে। তো এই সমস্ত ঘটনার তদন্ত হয়ে আগে যে সমস্ত ডিসি নিয়োগ হয়েছে, এই ঘটনাগুলো তদন্ত হওয়া উচিত, অন্তত ন্যায় বিচারের স্বার্থে তদন্ত হওয়া উচিত। আরেকটা শিরোনাম আছে আজকে যে দ্বিপক্ষীয় সম্পর্কে জোর, এটা বাংলাদেশ প্রতিদিনের। আপনি জানেন যে জয়শঙ্করের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক। জয়শঙ্কর এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এখন তিনি বাংলাদেশের সাথে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওইখানে জাতিসংঘে বৈঠক করেছেন। সম্পর্কটা স্বাভাবিক রাখার কথা তারা বলেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কটা যাতে ভালো থাকে সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। এর আগে একটা গতকালকার একটা নিউজ আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, গত 15 বছরে কিন্তু আমরা দেখলাম না যে ভারতের রাষ্ট্রদূত হাইকমিশনার বিএনপির মহাসচিবের সাথে বৈঠক করেছে, এরকম 1-to-1 বৈঠক করেছে আমরা দেখি নাই। হয়তো এরকম বিভিন্ন অকেশনে তাদের সাথে দেখা হয়েছে, কোনো একটা ইফতার পার্টিতে বা কোনো কিছুতে। বাংলাদেশে ভারতের যে হাইকমিশনার তিনি বিএনপির মহাসচিবের সাথে বৈঠক করেছেন। তারা যদি তাদের ভুলটা বুঝতে পারেন, যে ভুলটা সংশোধনের চেষ্টা করা, এই চিন্তা করে যদি বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেন এবং আমাদের উপদেষ্টার সাথে যদি বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্কটা বাড়ানোর জন্য যে উদ্যোগ তাদের পক্ষ থেকে, সেটা যদি তারা সত্যিকারে মিন করে আগান, তবে আমি এটা ইতিবাচক দেখব। আর যদি মনে করি যদি তাদের মধ্যে এটা নতুন কোনো পলিটিক্স হয়, যে আবার নতুন করে তাদের সাথে সম্পর্ক রেখে আবার তাদের আগের যে চরিত্র সেই চরিত্রের মধ্যে ফিরে যাওয়া, এটা হলো দুঃখজনক। কারণ বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থা তৈরি হয়েছে, গত 15 বছরে বাংলাদেশে যে পরিমাণ নতুন ভারত বিরোধিতা তৈরি হয়েছে, ভারতের বিরুদ্ধে শক্তি অথবা চিন্তার মানুষ যেভাবে তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ কেন জানি ভারতকে বিশ্বাস করতে পারে না। এইটা কেন জানি আমি এই জন্য বললাম যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় বলেই কিন্তু আমাদের দেশের স্বাধীনতায় তাদের অংশগ্রহণ ছিল, তারা আমাদের হেল্প করেছে, আমরা কিন্তু সেটা স্বীকার করি, পদে পদে স্বীকার করি, কিন্তু তারা আমাদের হেল্প করেছে। আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে পারি, বিশ্বাস করি বলেই কিন্তু আমরা চিকিৎসার জন্য শত শত মানুষ কিন্তু ইন্ডিয়াতে যাই, সম্পর্কটা ভালো রাখতে চাই। কিন্তু তারা কখনোই আমাদের সাথে, আমরা যে চিন্তা থেকে তাদেরকে বিশ্বাস করি, তাদের প্রতি সম্মান করি, প্রতিবেশী সুলভ আচরণ করি, তারা ঠিক তার উল্টাটা আমাদের সাথে করে। তারা আমাদের সাথে দাদাগিরি করতে চায়। দাদাগিরি করতে গিয়ে আমাদের দেশের মানুষের শত্রুতে পরিণত হয়েছে। 15 বছরে এই শত্রুর পরিমাণটা, ভারত বিদ্বেষের পরিমাণটা আরো বেড়ে গেছে, এবং এটার জন্য তারা নিজেরা দায়ী। সর্বশেষ তো শ্রীলঙ্কায় আমরা দেখলাম। হ্যাঁ, এটার জন্য তারা নিজেরা দায়ী, ভারত নিজেরা দায়ী। আমি এটা আগেও বলেছি, আপনি দেখেন যে আমরা আমাদের 16 ডিসেম্বরে আমরা বিজয় উদযাপন করি, ভারতও কিন্তু এই উদযাপনটা করে। ভারত উদযাপন করে কি? আমাদের স্বাধীনতার উদযাপন কিন্তু করে না। তারা উদযাপন করে তারা ওই দিন পাকিস্তানকে হারিয়েছে, পাকিস্তান হারানোর বিজয় উদযাপন করে। কিন্তু আমাদের এজেন্ডা কি ছিল? আমাদের এজেন্ডা হলো বাংলাদেশ স্বাধীন করা ভারতের সহযোগিতা নিয়ে। আর ভারতের এজেন্ডা ছিল আমাদের 7.5 কোটি মানুষকে ব্যবহার করে পাকিস্তানটাকে ভাঙা।
আমরা 7.5 কোটি মানুষ ভারতকে সহযোগিতা করেছি পাকিস্তান ভাঙার কারণে। আমরা আমাদের স্বাধীনতায় তারা হেল্প করেছে, সে কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু তাদের এজেন্ডা যে আমাদের 7.5 কোটি মানুষ বাস্তবায়ন করে দিল, পাকিস্তানটা ভেঙে দিল, সেটার জন্য কিন্তু তারা কখনোই এই পর্যন্ত 53 বছরে বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেনি। এই যে তাদের উদারতার অভাব, যদি তারা উদার হতো, তারা যদি আমাদেরকে ধন্যবাদ জানাতো যে হ্যাঁ তোমাদের 7.5 কোটি মানুষের হেল্প নিয়ে আমরা পাকিস্তানটাকে ভাঙতে পেরেছি, তোমাদেরকে ধন্যবাদ, তখন কিন্তু পারস্পরিক সম্পর্কটা আরও ইজি হতো। কিন্তু সেই উদারতা তারা এখন পর্যন্ত 53 বছরে দেখাতে পারে নাই। এই কারণেই ভারতের সাথে সম্পর্ক যতই তারা সহজ স্বাভাবিক করার চেষ্টা করুক, আমার কাছে মনে হয় যে সন্দেহ থেকেই যায়। কারণ ভারত কখনো বিশ্বাস রক্ষা করতে পারে নাই বাংলাদেশের 53 বছরের ইতিহাস আপনি দেখেন, কখনোই ভারত বাংলাদেশের মানুষের কাছে বিশ্বস্ত হতে পারে। এতে লাভবান কে হচ্ছে? লাভবান কিন্তু বাংলাদেশ হচ্ছে। বাংলাদেশ এই হচ্ছে, ভারত কি সেটা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে চিনতে পারতেছে, বুঝতে পারছে। কিন্তু ভারত কিন্তু বুঝতে পারতেছে না যে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনতে পারতেছে। আপনি দেখবেন যে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে ইন্ডিয়ার যে ভিসার যে লাইন হয় যমুনা ফিউচার পার্কে, আমি একদিন ওই রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম যে অনেকেই সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে ভিসার জন্য, কিন্তু প্রত্যেকে ভারতকে গালাগালি করতেছে। ভিসার জন্য লাইন দিচ্ছে, আবার গালাগালিও করছে। তার মানে ভারতকে পুরোপুরি আমরা বিশ্বাস করতে, ভারতে যাচ্ছি, চিকিৎসা নিতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, শপিং করতে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না। এই বিশ্বাস না করার জন্য তারা নিজেরা দায়ী। আমরা মনে করেছিলাম যে 53 বছরে আমাদের দেশ, আমরা একটা স্বাধীন দেশ, এই স্বাধীনতার মর্যাদাটা অন্তত ভারত রাখবে। কিন্তু ভারত বারবারই বোঝানোর চেষ্টা করে যে আমরা তোমাদের দেশ স্বাধীন করে দিয়েছি, তোমরা আমাদের দাস হয়ে থাকবা, আমরা তোমাদের সাথে দাদাগিরি করব। কিন্তু তারা বুঝতে পারে নাই যে বাংলাদেশের ছাত্র জনতাও একটি সরকারকে ফেলে দিতে পারে, এবং সেটার বাতাস কিন্তু তাদের কলকাতাতেও লেগেছে, তাদের অনেক জায়গায় কিন্তু লেগেছে। 7 সিস্টারে সেই বাতাস লেগেছে। বাংলাদেশের বাতাসে যে তারা উলটপালট হয়ে যেতে পারে, সেটা এখনও তারা বুঝতে পারে না। অনেক ধন্যবাদ। সুখবর দিই, সেটা হচ্ছে যে শ্রমিকদের দাবি পূরণ করা হয়েছে, সব কারখানা খুলছে। পোশাক কারখানা আপনি জানেন পরিস্থিতি। বাংলাদেশের পোশাক কারখানা নিয়ে মালিকদের মধ্যে এবং সরকারের মধ্যেও আলোচনা হচ্ছে যে এটা বড় ষড়যন্ত্র হচ্ছে পোশাক কারখানা নিয়ে, পোশাক এবং ওষুধ কারখানা নিয়ে। আপনি দেখেন এই যে 5 তারিখের পরে বা 5 তারিখের সময়ের মধ্যে যত রকম বড় ঘটনা ঘটেছে, সব কিন্তু গার্মেন্টসে হয়েছে এবং ওষুধ কারখানায় হয়েছে। কারণ এই দুইটা আমাদের বড় মানে রপ্তানির একটা জায়গা। তো সন্দেহ করা হচ্ছিল যে এই বাজারটা ভারত নিয়ে নিতে পারে, এরকম একটা বিষয়। তো এইটা সন্দেহ বুঝতে পেরে কিন্তু সরকার, শ্রমিক এবং মালিকরা 18 দফা মেনে নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে এর মধ্যে ষড়যন্ত্র ঢুকে গেছে, আমাদের বাজার নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে। সেই কারণে কিন্তু মালিকরা কষ্ট হলেও মেনে নিয়েছে, শ্রমিকরা মেনে নিয়েছে। সরকার তাদের সাথে নেগোশিয়েট করে 18 দফা বাস্তবায়নের জন্য তারা প্রত্যেকেই কিন্তু সাইন করেছে। এবং গত কয়েকদিনে আশুলিয়া, গাজীপুরে যে আনরেস্ট হয়েছে, এবং আশা করা হচ্ছে কালকে থেকে সেই আনরেস্টটা থাকবে না, এবং সবাই সেটা মেনে নিয়েছে। এবং যদি এইটা শান্তিপূর্ণভাবে হয়, আর যদি কোনো রকম ঘটনা না হয়, তবে হয়তো আমাদের এই রপ্তানির খাতটা শান্তিপূর্ণভাবে আমরা চালাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।